भी तुम ना मेरी हो सकोगी, पर याद आएगी जब भी तुम्हारी शिकायतें ना होंगी, बस दुआ रहेगी। Okay, so hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of the Universe. তো আমি আজকে ক্লাস 11 এর মেকানিক্সের একটি চ্যাপ্টারের উপরে আমরা ভিডিও বানাতে চলেছি, সেটা ভেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন মেকানিক্স। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে একটু সিলেবাসটা দেখো, তাহলে সেখানে আমি বলে দিয়েছি যে ক্লাস 11 এর কোথায় কোন পার্টে কি কি আছে এবং কোন পার্টে কত মার্কস লাগে না লাগে, আমি সমস্ত কিছু বলে দিয়েছি। এটা একটু ভালো করে দেখবে, তাহলেই হয়ে যাবে। আর মোটামুটি ভেক্টরটা দিয়ে শুরু করছি, তার কারণটা হলো এই যে ভেক্টর এতদিন পর্যন্ত তোমরা যে পড়াশোনা করেছো, ভেক্টরকে একটা প্রাথমিক রাশি হিসাবে তোমরা ট্রিট করে এসেছো বা বলতে আছে ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে ট্রিট করে এসেছো। বাট এই ভেক্টরটা ক্লাস 11 এ গিয়ে এই গোটাটাই একটা চ্যাপ্টার হয়ে যাবে, এন্ড ইটস নাথিং বাট ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর ম্যাথমেটিক্স, এবং যেটা ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফিজিক্সের ক্লাস 11, 12 গোটা ফিজিক্সটা ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা যদি ভেক্টরটা ভালোভাবে না বুঝি, তাহলে পরে আমাদের কোনো কিছুরই কনসেপশন ঠিকঠাক মতো ক্লিয়ার হবে। তো কাজে এক্ষেত্রে ভেক্টরটা বোঝা আমাদের খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ যেহেতু চ্যাপ্টার, তার জন্য ভেক্টরটা আমরা ভালোভাবে বুঝতে হবে। তো আমি আজকে ভেক্টরের বেসিক পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আমি একটু বলে নিই, আমাদের যেহেতু এখন সিবিএসসি, আইসিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড মোটামুটি সর্বোচ্চ সিলেবাস একই, তো সেক্ষেত্রে খুব একটা কোনো প্রবলেম হবে না এখানে দেখতে গেলে পরে। আর যারা এখানে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো, তার জন্য আমি ইংলিশ টার্ম বলে দেবো, সে বিষয়ে কোনো চিন্তা নেই। আর বেঙ্গলি ভার্সন যারা, তো বেঙ্গলিতে বাংলাতে লেখা থাকবে, আর ইংলিশ ভার্সন যারা, তাদের জন্য পাশে ইংলিশ টার্মটা লিখে দেওয়া থাকবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। আর এবার একটু বলি আমাদের যে মেকানিক্স, যে মেকানিক্সে কি কি আছে একটু বলে দিই আমি। আমাদের যেহেতু ভেক্টরটা মেকানিক্সের পার্ট, তো ফার্স্টে মেইনলি পড়তে হবে ওয়ান ডাইমেনশনাল মোশন। আমি বেঙ্গলি বোর্ডের রেসপেক্টে বলছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেসপেক্টে বলছি। ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা সিবিএসসি বোর্ডে লেখা মোশন ইন স্ট্রেট লাইন এরকম লেখা, সরি মোশন ইন প্লেন, নট মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন লেখা। তারপর হচ্ছে ভেক্টর, যেটা সিবিএসসি বোর্ডে লেখা মোশন ইন স্ট্রেট লাইন, নট সিবিএসসি, আইসিএসসি বোর্ডে, দুটো এসএসসি বোর্ডে লেখা মোশন ইন স্ট্রেট লাইন। তারপর নিউটনস ল অফ মোশন, নিউটনের গতি সূত্র। তারপরে পড়তে হবে ঘর্ষণ বা ফ্রিকশন। তারপরে পড়তে হবে রোটেশনাল মোশন বা আবর্তগতি, এবং ডাইনামিক স্ট্যাটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে পড়তে হবে। and one more thing, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কার্যক্ষমতা শক্তি, যে চ্যাপ্টারটা সেই এই কথা চ্যাপ্টারটি লেখা। আর ওই রোটেশনাল মোশন বললাম, যে রোটেশনাল মোশন আমাদের বেঙ্গলি মিডিয়াম বোর্ড আর ইংলিশ মিডিয়াম বোর্ডে দুটো চ্যাপ্টারে ভাগ করা আছে, একটি দৃঢ়বস্তুর ঘূর্ণন নামে এবং আরেকটি জড়তা এবং যান্ত্রিক এরকম বলে একটা চ্যাপ্টার আছে। মানে খেয়াল, বাট যে দুটো চ্যাপ্টারই একই চ্যাপ্টারের মধ্যে পড়ে, সেন্টার অফ মাস্টার্স মিলে এর মধ্যে সেন্টার অফ মাস্টার কনসেপশন থাকে। তো আমি মোটামুটি এক জায়গাতে এটা পড়াবো, আবর্তগতি বলে নাম দিয়ে আমি এখানে পড়াবো। তো আজকে আমি মেইনলি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভেক্টর সম্বন্ধে। তো আজকে ভেক্টর একদম বেসিক পার্ট নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমত আমরা জানি যে দু ধরনের ভৌত রাশি হয় বা দু ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, একটা স্কেলার, একটা ভেক্টর। স্কেলার হচ্ছে যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি শুধুমাত্র মান আছে, দ্যাট ইজ ম্যাগনিটিউড আছে, কোনো দিক বা ডিরেকশন অভিমুখ নেই, তাই তো সেই রাশিটিকে বলা হয় স্কেলার রাশি। ফর এক্সাম্পল, আমরা যদি বলতে দিই যে টাইম, মাস, লেন্থ, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ক ডান, তাই তো দে আর অল স্কেলার কোয়ান্টিটিস। তারপর ভেক্টর কোয়ান্টিটি, হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি? যে ভৌত রাশি বা যে ফিজিক্যাল কোয়ান্টিটি ডিরেকশন এবং ম্যাগনিটিউড, দ্যাট ইজ অভিমুখ এবং মান, বা মান বা অভিমুখ, ম্যাগনিটিউড এবং ডিরেকশন, মান এবং অভিমুখ উভয় বর্তমান, সেই ভৌত রাশিটিকে বলা হয়ে থাকে ভেক্টর রাশি। সেই ভৌত রাশিটিকে বলা হয় ভেক্টর রাশি। যেমন ছোটবেলা থেকে ভেক্টর রাশি সম্বন্ধে আমরা যদি খুব ভালোভাবে কনসেপশনটা নিই, তাহলে পরে ফার্স্ট আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, তাই তো সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভেক্টর রাশি, যেটা সবচেয়ে বেসিক অর্থ আমরা এটাকেই বুঝি, সরণকে বুঝি। এছাড়া পরে বেগ বা ভেলোসিটি, ফোর্স বা বল, অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাই তো
এই যে রাশিগুলি, এই প্রত্যেকটি রাশি আমাদের যে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির মধ্যে পড়ে। এবার যদি ভেক্টরকে আমরা এবার এই গোটা যে ভেক্টর রাশি, এই গোটা ভেক্টর রাশিটিকে আমরা বা গোটা ভেক্টর রাশির পজিশনটিকে আমরা আমাদের এই ভেক্টর নামক চ্যাপ্টারে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর ম্যাথমেটিক্সে রূপান্তর করব। এবং যেহেতু ভেক্টরের একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ বর্তমান, যেহেতু ভেক্টরের নির্দিষ্ট মান অভিমুখ বর্তমান, সেজন্য ভেক্টরের জ্যামিতিক প্রকাশ হয়। এবং জ্যামিতিক প্রকাশটা তোমরা দেখতে হবে, আমরা যে বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন যে ব্যাপারটা, সেটা দেখতে হবে। আমরা যে ক্লাস 9-এ যে সরণ বা ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে পড়েছিলাম, সেই ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনের মতোই আমরা ভেক্টরের জিওমেট্রিক্যাল একটা এক্সপ্লেনেশন দেব, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হবে। শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করতে যাই ভেক্টরের জ্যামিতিক প্রকাশ বা ভেক্টর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। শুরু করা যাক। ওকে, সো দ্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। শুরু করা যাক। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। বা যাকে আমরা বলি ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করার জন্য একটা আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এবার অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্টের দরকার, যেখানে এটা হলো আদি বিন্দু এবং বিটা হলো অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। এবং আদি বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে একটা সরলরেখা দূরত্ব আছে এবং অভিমুখ দেখতে পাচ্ছ, এ থেকে এই বিন্দু থেকে বি বিন্দু অভিমুখ। তাহলে এটাকে বলা হয় আদি বিন্দু, এটাকে বলা হয় আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর বিটাকে বলা হয় অন্তিম বিন্দু, বা ফাইনাল পয়েন্ট। আদি বিন্দু ইনিশিয়াল পয়েন্ট, অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। এই আদি বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যখানে এই যে সরলরেখিক দূরত্ব, এই আদি বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যখানে যে সরলরেখিক দূরত্ব দেখতে পাচ্ছ, এই সরলরেখিক দূরত্বটাকে এই সাপোজ এই দূরত্বটাকে এ নাম দিলাম, সাপোজ এই দূরত্বটাকে আমি নাম দিলাম এ, এই দূরত্বটা নাম এ। তাহলে এই এ আর বি এর মধ্যে যে স্মল এ, এই ম্যাগনিটিউড ওয়ালা যে ডিসটেন্সটা আছে এবং যে ডিরেকশন দেখতে পাচ্ছ এ থেকে বি এর অভিমুখে, এটাই একটা ভেক্টরকে সূচিত করে। এবারে গোটা বিষয়টাকে আমি লেখা হয় এরকম ভাবে, এ বি মাথায় এখানে তীর চিহ্ন দেওয়া। এর অর্থ হলো অভিমুখ এ থেকে বি এর দিকে, যদি বি এ হতো, যদি বি থেকে এ এর দিকে আসতো, তাহলে বি এ দিয়ে মাথায় রেখে দিত। আর এ বি মাথায় 12 দেওয়া হয়, দ্যাটস ইকুয়ালস টু যে ভ্যালুটা নেওয়া হচ্ছে, যে ম্যাগনিটিউডটাকে নেওয়া হচ্ছে, সেই ম্যাগনিটিউডের মাথায় একটা ভেক্টর সাইন দিতে হবে। যদি এবি ভেক্টর আর এবি তাই বার যা কিছু বলে রাখবো, আমি যখন বার সাইনটাকে ইউজ করি, পরবর্তীতে খেয়াল করে দেখতে হবে, আমি এই সাইনটা থেকে এই সাইনটা ইউজ করবো, তোমরা এই সাইনটা ইউজ করতে পারো। সো এবি ভেক্টর আর এবি বার দ্যাটস ইকুয়ালস টু এ বার বা এ ভেক্টর। এই গোটা কথাটার মানেই হলো এ যেহেতু আগে আছে, দ্যাটস ওয়াই এ ইজ আদি বিন্দু ইনিশিয়াল পয়েন্ট, বি যেহেতু পরে আছে, দ্যাটস ওয়াই বিটা হচ্ছে অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট। এবং বস্তু কণাটির অভিমুখ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, দ্যাটস ওয়াই এবি। এবং বস্তু কণার অভিমুখ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং তার যে মান, সেই মানটা হলো এ, এবং তার যে মান, সেই মানটা হচ্ছে এ। দ্যাটস ওয়াই এবি ভেক্টর অর এবি বার দ্যাটস ইকুয়ালস টু এ বার বা এ ভেক্টর। তাহলে এটা কি করছে? রিপ্রেজেন্টস both magnitude and direction. Represents both magnitude and direction. যেটা ম্যাগনিটিউড এবং ডিরেকশন উভয় জিনিসকে কি করছে? রিপ্রেজেন্ট করছে। এবার এর মধ্যে একটা মেইন বিষয় নিয়ে বলি, to represent both magnitude and direction. Now, modulus of a vector. What is a modulus of a vector? So modulus
of a vector. আচ্ছা, তো ভেক্টর মানেই হলো আমরা বললাম যে ভেক্টর মানেই হলো আমরা কি নিব, আমরা যে কোনো ভেক্টরকে যখন প্রকাশ করব তার মানে ভেক্টরের মধ্যে ডিরেকশনের পাশাপাশি একটা ম্যাগনিটিউড থাকে, তাই অভিমুখের পাশাপাশি মান থাকে। এবার কোন ভেক্টরের মডিউলাস বলতে কি বোঝায়? কোন ভেক্টরের মডিউলাস বলতে যেটা বোঝায় এই সমস্ত ভেক্টরের, এই গোটা ভেক্টরের থেকে ভেক্টর যে অর্থ ভেক্টরের ডিরেকশন থাকার জন্যই ভেক্টরটা আলাদা আইডেন্টিটি থাকে। তো সেই ডিরেকশন আইডেন্টিটিকে যদি আমরা তুলে নিই, ভেক্টরের সেই ডিরেকশন আইডেন্টিটিকে যদি তুলে নিই, আমরা যদি ভুলে যাই বা ছেড়ে দিই বা অ্যাভয়েড করি যে কোনো কোয়ান্টিটি মানে এ থেকে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু বা আগামী বিন্দু অন্তিম বিন্দু থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই ডিরেকশনটা যদি আমরা তুলে নিই, তাহলে পরে যেটা পড়ে থাকবে অনলি ম্যাগনিটিউড। যদি ডিরেকশনকে তুলে নিই তো অনলি পড়ে থাকবে ম্যাগনিটিউড। তো শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে যদি আমরা কোনো ভেক্টরকে ডিল করি তাহলে সেটাকে বলা হয় মডিউলাস অফ ভেক্টর। শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে যদি কোনো একটা ভেক্টরকে ডিল করা হয় সেটাকে বলা হয় ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। দ্যাটস ওয়াই এই গোটা বিষয়টাকে দেখা হয় এ বি মাথায় ভেক্টর পাশে এরকম একটা সাইন দেওয়া, দ্যাটস কল্ড মড এ বি, অথবা এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে মড এ বি, মড এ বি। এরকম ভাবে লেখা হয় অথবা এরকম ভাবে লেখা হয়, অথবা তুমি শুধু এ বিও লিখতে পারো, কোনো ব্যাপার না, ভেক্টর ছাড়া মড ছাড়া যা খুশি লেখা যায়। এটার মানে হচ্ছে তাহলে আমি কি করবো, শুধুমাত্র কাকে ছাড়বো, আমি ডিরেকশনকে বাদ দিব, শুধু ম্যাগনিটিউড দিব। তাহলে এ বি এই যে লেন্থটা, এ বি এই যে লেন্থ বা ম্যাগনিটিউড এটা হচ্ছে এ, তাই আমি কাকে দিচ্ছি, শুধুমাত্র ম্যাগনিটিউড দিচ্ছি। টেকিং ম্যাগনিটিউড অন, টেকিং ম্যাগনিটিউড অন, magnitude on. That's why modulus of a vector is a scalar quantity. That's why modulus of a vector is a scalar quantity. কারণ একটা স্কেলার কোয়ান্টিটির মধ্যে শুধুমাত্র কি থাকে, একটা স্কেলার কোয়ান্টিটির মধ্যে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, কোনো ডিরেকশন থাকে না। এবং একটা ভেক্টরের মডুলাসের মধ্যেও শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, কোনো রকম কোনো ডিরেকশন থাকে না। তার জন্য মডুলাস অফ এ ভেক্টরকে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবে কিন্তু ডিল করতে পারি। দেখে নাও, ওকে। সো some important definitions of types of vector, কিছু ভেক্টর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে যে ভেক্টরটা বলেছে সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের ডেফিনেশন হচ্ছে এরকম যে দুটি ভেক্টরের মান এবং অভিমুখ, দ্যাট ইজ ডিরেকশন এবং ম্যাগনিটিউড, যদি সেম হয়, তাই তো সেম হয়, তার মানে সেম ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, সেম ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, তাই তো, তাহলে সেই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তার মানে আমরা এখানে বলতে পারি দ্যাট ইজ এডি ভেক্টর দ্যাটস ইকুয়ালস টু সিডি ভেক্টর, কারণ একই দিকে ডিরেকশন, দুজনের ম্যাগনিটিউড সেম। এটা হচ্ছে টেকিং ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বোথ। আর যদি শুধুমাত্র আমরা ম্যাগনিটিউড নিই তাহলে মড এবি ইকুয়ালস টু মড সিডি ইকুয়ালস টু এ অন বি, মড এবি ইকুয়ালস টু মড সিডি equals to a on b. So this is the equal vector. Next one is opposite vector. Next one is opposite vector. Opposite vector হলো same magnitude but opposite direction. Opposite direction. ছবিটা খেয়াল করো, যদি দুটি ভেক্টরের পরম মান বা ম্যাগনিটিউড সেম হয় কিন্তু ডিরেকশন অভিমুখ আলাদা হয়, বিপরীত হয়, তাই তো, তাহলে সেই ভেক্টরকে বলা অপোজিট ভেক্টর। That is AB আর এটা হচ্ছে BC, and we know BC কে লেখা যায় minus of CD, BC কে লেখা যায় minus of CD. That's why AB vector that's equals to minus of CD vector. এই মাইনাস সাইডে নেওয়ার অর্থ হচ্ছে এই জিনিসটাকে একই সাইডে নেওয়া, যেহেতু এটা একে অপরের অপোজিট, মাইনাস অর্থ হচ্ছে এরা দুজন একে অপরের অপোজিট, তার জন্যই আমরা মাইনাস সাইনটাকে এখানে নিলাম। তো এই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ CD vector. But if we take the only the magnitude, যদি আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড নিই তাহলে কিন্তু মাইনাস সাইনটা আসবে না, কারণ মাইনাস সাইনটা এটাই প্রকাশ করছে ডিরেকশনকে, এর একে অপরের বিপরীত, সেই ডিরেকশনটাকে প্রকাশ করতে মাইনাস সাইনটা। তাহলে মাইনাসটা পুরোপুরি ভেক্টর প্রপার্টির জন্য আসলো বা ডিরেকশন প্রপার্টির জন্য আসলো। বাট ম্যাগনিটিউড আমরা জানি ম্যাগনিটিউড স্কেলার প্রপার্টি, বাট আমরা যদি ম্যাগনিটিউডকে নিই তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে মাইনাস সাইনটা আসবে না, অনলি মড ভ্যালুটাকে নিব। সো মড এবি equals to mod CD, that's equals to only A. So this is the opposite vector. Next one is the opposite vector, equal vector. Next one is collinear vector বা একলিঙ্গ ভেক্টর। collinear vector বা একলিঙ্গ ভেক্টর হচ্ছে যদি এক বা একাধিক ভেক্টর একটি লাইন
বা একটি রেখার উপর অবস্থান করে। যদি এক একাধিক ভেক্টর একটি লাইন একটি রেখার উপর অবস্থান করে, এমন কোনো মানে নেই যে প্রত্যেকটা ভেক্টরের ডিরেকশনকে সেম হতে হবে বা প্রত্যেকটা ভেক্টরের ম্যাগনিটিউডকে সেম হতে হবে, তাহলে পরে সেই এমন কোনো মানে নেই। খেয়াল করো, এখানে একই লাইন এডি একটা স্ট্রেট লাইন বা এডি একটা রেখাংশ, এই এডি লাইনের উপরে কিন্তু এই অনেকগুলি ভেক্টর থাকছে। লেটস সি, প্রত্যেকটা ভেক্টরের ম্যাগনিটিউড আলাদা, প্রত্যেকটা ভেক্টরের ডিরেকশনও আলাদা, তাই তো? জাস্ট একটাই লাইনের উপর থাকছে, তখন সেই মানে ভেক্টরকে আমরা বলে থাকি কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরের আরেক ধরনের ডেফিনেশন হয়, দিস ইজ ফর ফিগার 1, দিস ইজ ফর ফিগার 2। ফিগার 2 ডেফিনেশনটা এরকম, যদি এমন কতগুলি ভেক্টরকে আমি পরপর ভাবে রাখি যেগুলি হচ্ছে প্যারালাল ওয়েতে আছে, জাস্ট প্যারালাল ওয়ে, এবি, সিডি, ইএফ, জিএইচ, এরা প্রত্যেকটা প্যারালাল ওয়েতে আছে, কিন্তু ভেক্টরগুলোর প্রত্যেকের যে ডিরেকশন সেম হতে হবে বা ম্যাগনিটিউড সেম হতে হবে তার কোনো রকম কোনো মানে নেই, তার কোনো রকম কোনো মানে নেই, জাস্ট প্যারালাল ওয়েতে থাকবে বা প্যারালাল ফর্মে থাকবে, সেই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি কোলিনিয়ার ভেক্টর বা এক রেখীয় ভেক্টর। ওকে, দেখো আরেক ধরনের ভেক্টর হয়ে থাকে যাকে আমরা কোপ্ল্যানার ভেক্টর বলে থাকি। তো কোনো একটা প্লেনের উপরে বা কোনো একটা তলের উপরে যদি এরকম কতগুলি ভেক্টর থাকে, ঠিক এভাবে, যাদের ডিরেকশন সেম হতে হবে তার কোনো মানে নেই, ম্যাগনিটিউডও সেম হতে হবে তার কোনো মানে নেই, সেই ধরনের ভেক্টরকে বলা হয় কোপ্ল্যানার ভেক্টর। বাট তোমাদের এখন এই মুহূর্তে দরকার। ওকে, নেক্সট ওয়ান ইজ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরের যে ডেফিনেশনটা সেটাও এরকম, কোন একটি ভেক্টরকে আমরা জানি প্রকাশ করার জন্য দুটো পয়েন্টের দরকার পড়ে, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো পয়েন্টের দরকার হয়, একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, এবং এ থেকে বি এর যে ডিরেকশন থাকে এবং যে ভেক্টরটা দ্যাট ইজ এডি ভেক্টর, সো এডি ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, এ ভেক্টর, এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, দিস ইজ এ ভেক্টর। ওকে, সো এডি ভেক্টরটা এখানে এ ভেক্টর হতে পারে। তাহলে এখানে ঘটনা হচ্ছে কিন্তু নাল ভেক্টরের ডেফিনেশনটা যেরকম, কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি একটা পয়েন্টে কনভার্ট হয়ে যায়, যদি একটা পয়েন্টে মার্জ হয়ে যায়, কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট যদি একটা কোনো পয়েন্টে মার্জ হয়ে যায় বা এরা দুজনে মিলে যদি একটা আইডেন্টিক্যাল পয়েন্ট হয়ে যায়, তাই তো, সেম পয়েন্ট হয়ে যায়, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট মিলে যদি একটা সেম পয়েন্ট বা আইডেন্টিক্যাল পয়েন্টে পরিণত হয়, ধর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইনটা থাকছে সেই স্ট্রেট লাইনটা এক্সিস্ট করছে না, সেই স্ট্রেট লাইনটা বোর্ডারে কিছু কনভার্ট হয়ে যাচ্ছে একটা আইডেন্টিক্যাল পয়েন্টে বা একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, ওই যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু এরা যদি দুজন একে অপরের সাথে মিলে যায়, তাই তো, তাহলে পরে কি হয়, তাহলে পরে ওদের মধ্যেকার যে স্ট্রেট লাইনটা ছিল বা সরলরেখাটা ছিল সেটাও কিন্তু একটা বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে। এবং যেহেতু এদের মধ্যে কোনো স্ট্রেট লাইন এক্সিস্ট করছে না, কোনো স্ট্রেট লাইন থাকছে না, তার মানে কোনো রকম কোনো ভেক্টর হচ্ছে না, কোনো রকম কোনো ভেক্টর ফর্ম হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ধরনের ভেক্টরকে এরকম দুটি মিলে যাওয়া যে বিন্দু, ওরকম দুটি মিলে যাওয়া যে আইডেন্টিক্যাল পয়েন্ট, ওরকম দুটা পয়েন্টের যে দুটা পয়েন্ট মার্জ হয়ে যে একটা আইডেন্টিক্যাল পয়েন্ট তৈরি করলো, সেই আইডেন্টিক্যাল পয়েন্টটাকে আমরা বলে থাকি, এই যে আইডেন্টিক্যাল পয়েন্ট যেটা তৈরি হলো এটাকে আমরা বলে থাকি নাল ভেক্টর, এটাকে আমরা বলে থাকি নাল ভেক্টর বা বাংলায় বলা হয় শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এবার নাল ভেক্টর বা শূন্য ভেক্টর ইটসেলফ কোনো একটা ভেক্টরই না, কারণ একটা ভেক্টর তৈরি করতে গেলে পরে প্রথম যেটা দরকার, একটা ভেক্টর তৈরি করার মেইন যে মোটো সেটা হলো বা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি দরকার, একটা আদি বিন্দু এবং একটা অন্তিম বিন্দু দরকার, একটা ইনিশিয়াল পয়েন্ট একটা ফাইনাল পয়েন্ট দরকার, এবং ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন ডিসটেন্স থাকবে এবং একটা ডিরেকশন থাকবে। কিন্তু এখানে দুটো পয়েন্ট মিলে একটা ফাইনাল পয়েন্ট একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্ট হয়ে গেছে এবং স্ট্রেট লাইনটা এক্সিস্টই করছে না। তাহলে ভেক্টরের যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা বা ভেক্টর ফর্মার যে ব্যাপারটা, গোটা ব্যাপারটা কিন্তু ভায়োলেট করে দিচ্ছে, গোটা ব্যাপারটা ভায়োলেশন হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ভেক্টর অ্যালজেব্রা অনুযায়ী আমরা এই যে ভেক্টরটাকে কিন্তু আমরা একটা ভেক্টর হিসেবে ট্রিট করি এবং সেই ভেক্টরটাকে বলা হয়ে থাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। ওকে, এই অকার্যকর ভেক্টর ছাড়া প্রত্যেকটা ভেক্টরই কিন্তু কার্যকর ভেক্টর। কার্যকর ভেক্টর তার কারণ হলো, কারণ এদের মধ্যে কি হয়, এদের মধ্যে প্রথমত কার্যকর ভেক্টর হতে গেলে পরে প্রথমটা দরকার ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট দরকার এবং তাদের মধ্যে একটা স্ট্রেট লাইন ডিসটেন্স দরকার, তাই তো। তো এরা ছাড়া বাকি যত ভেক্টর থাকে প্রত্যেকটা ভেক্টরই কিন্তু কার্যকর ভেক্টর থাকে।
এবার এই নাল ভেক্টর থাকে, এই নাল ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে, 0 দিয়ে মাথায় ভেক্টর সাইন। তাহলে 0 দিয়ে মাথায় একটা ভেক্টর সাইন দিই, বা একই ভাবে 0 দিয়ে মাথায় বার সাইন দাও, এরকম ভাবে আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করি। তো এই গোটা বিষয়টাকেই বলা হয় থাকে আমরা বলে থাকি নাল ভেক্টর কিংবা শূন্য ভেক্টর। গোটা বিষয়টাকে বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এবার এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, সেই ইম্পর্টেন্ট প্রপার্টিগুলোকে আমি লিখি। সাপোজ এ ভেক্টর যদি কোনো কার্যকর ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের সাথে জিরো ভেক্টর যেটা নাল ভেক্টর গুণে পাওয়া যায় এ ভেক্টর। সো ইম্পর্টেন্ট প্রপার্টিজ, এ ভেক্টর যদি কোনো কার্যকর ভেক্টর হয় তার সাথে জিরো ভেক্টর বিয়োগ হলে পরে পাওয়া যায় এ ভেক্টর। এ ভেক্টর যদি কোনো কার্যকর ভেক্টর হয় তার সাথে জিরো ভেক্টর গুণ হলে, বা জিরো ভেক্টরের সাথে এ ভেক্টর গুণ হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে জিরো ভেক্টর। ল্যামডা এটা যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি হয়, ল্যামডা এটা যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি হয়, সেই ল্যামডার সাথে আমরা জিরো ভেক্টর গুণ করলে পাই জিরো ভেক্টর। These are the important properties of null vector. These are the important properties of null vector. Where a vector এটা একটা কার্যকর ভেক্টর বা নরমাল ভেক্টর যেটা বলা হয় থাকে, and lambda is a scalar. কার্যকর ভেক্টর মানে যে কোনো ভেক্টরকে আমরা কার্যকর ওয়ার্কিং ভেক্টর বলতে পারি। ওকে, ভেক্টর মানে এটা ডিসটেন্স এর মধ্যে আছে। সো দিস আর নাল ভেক্টর। ভেক্টর অ্যালজেব্রাতে যদি এটা কোনো ভেক্টর না, কিন্তু ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর ম্যাথমেটিক্সে এর গুরুত্বটা অনেক বিশাল, মানে কাজে লাগে হবে। ওকে, সো ইউনিট ভেক্টর একক ভেক্টর বলছে when the modulus of a vector, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, একক ভেক্টর ইউনিট ভেক্টর যেটা বলা হচ্ছে, বলছে when the modulus of a vector becomes 1 or unit, when the modulus of a vector becomes 1 or unit, this type of vector is known as unit vector. বা একক মানের কোন ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। মানে কোন একটা ভেক্টর তুমি নিচ্ছ, যে কোনো একটা ভেক্টর, জানি না কি ভেক্টর, কোন একটা ভেক্টরের যদি ম্যাগনিটিউডটা বা মডুলাস ভ্যালুটা যদি 1 পাই, কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড বা মডুলাস যদি আমরা 1 পাই, তাহলে সেই ভেক্টরটিকে বলা হয় থাকে একক ভেক্টর। কোন একটা ভেক্টরের মডুলাস ভ্যালুটাকে যদি আমরা কি পাই 1 পাই, তখন সেই ভেক্টরটাকে বলা হয় থাকে একক ভেক্টর। পরিষ্কার? এবং এই একক ভেক্টর, এই একক ভেক্টরকে প্রকাশ করা হয় n ক্যাপ এই অক্ষরটার সাহায্যে, n ক্যাপ এই অক্ষরের সাহায্যে, তাই তো? এটাকে আমরা বলে থাকি n ক্যাপ বা n ক্যাপ বা প্রকাশে n হ্যাট বলা হয়, n ক্যাপ বলা হয়, n ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এই n ক্যাপ মানে হলো সাপোজ কোন একটা ভেক্টর মনে করো a ভেক্টর, সাপোজ কোন একটা ভেক্টর মনে করো a ভেক্টর এবং তার মড ভ্যালু হচ্ছে মড অফ। কোন একটা ভেক্টর মনে করো a ভেক্টর এবং তার মডুলাস হচ্ছে মড। তাহলে n ক্যাপ মানে হচ্ছে a ভেক্টর বাই মড। n ক্যাপ মানে হচ্ছে a ভেক্টর বাই মড। That is the ratio between a vector, the ratio between a vector and its, that is the ratio between a vector and its mod value, the ratio between a vector and its modulus value. মানে a কোন একটা ভেক্টর কার্যকর ভেক্টর এবং তার যে মড ভ্যালু যেটা, এই দুইয়ের যে রেশিও, এই রেশিওটাকে বলা হয় থাকে আমাদের n ক্যাপ বা ইউনিট ভেক্টর। সো এই জিনিসটাকে আমি একটু কাজে লাগাই এভাবে। সো a ভেক্টর equals to mod a into n cap. So a vector equals to what? Mod a into n cap. এটা বলা হয়। তার মানে কোন একটা, এবার তোমরা দেখো, এটা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা ভেক্টর আর সেই ভেক্টরের স্কেলার ভ্যালু মানে অনলি ম্যাগনিটিউড দিয়ে আমি এটা পাই সেটা হচ্ছে mod a, তাই তো? এবার এইখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আসতে পারি। ধরো তোমার কাছে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি আছে, সেই স্কেলার কোয়ান্টিটিকে তুমি করেসপন্ডিং ভেক্টরে কনভার্ট করতে যাচ্ছ। কোন স্কেলার নাম্বার, সেই স্কেলার নাম্বারটাকে সেটা হচ্ছে স্কেলার মানে যে কোনো নাম্বার হতে পারে 5, 3, 7 এরকম টাইপের। এবার সেটাকে তুমি কোনো একটা ভেক্টরে কনভার্ট করতে যাচ্ছ। তুমি যদি তাকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দাও, সেই স্কেলারটাকে যদি ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি তার কিন্তু সেটাকে তুমি ভেক্টরে কনভার্ট করে দাও। সাপোজ ল্যাম্ডা একটা ভেক্টর, ল্যাম্ডা একটা স্কেলার, এই ল্যাম্ডার সাথে তুমি যদি n ক্যাপ গুণ করে দাও, তাহলে পরে সেটা হয়তো ল্যাম্ডা কোনো একটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। যদিও যে কথাটা আমি এখন বললাম তার কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার হবে আমি নেক্সট যে টপিকটা করবো সেটাতে, দ্যাটস ফর অর্থোগোনাল ইউনিট ভেক্টর। এই টপিকটা দেখলে কিন্তু কমপ্লিটলি ব্যাপারটা ক্লিয়ার হবে। শুরু করা যাক। ওকে, এবারে যেটা আসছি সেটা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা বেস ভেক্টর। এবারে অর্থোগোনাল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার এই কথাটা কিন্তু সমার্থক।
সমান্তরাল এই অর্থে মিউচুয়ালি পারপেন্ডিকুলার কথার মানে হচ্ছে একে অপরের সাথে 90 ডিগ্রি। তো একে অপরের সাথে 90 ডিগ্রি কথাটা সম্বন্ধে শুনতে গেলে পরে মানে এক একদিন এক সাথে 90 অ্যাঙ্গেল করে আছে বলতে গেলে পরে আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা টানতে হয় যেটা তোমরা লাস্ট ইয়ার পড়েছো ক্লাস 10 এ, দ্যাট ইজ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের তিনটে আঙুল আমাদের তিনটে ডিরেকশন এক্সপ্রেস করে, একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে কন্ডাক্টরের যে গতি, কন্ডাক্টরের মোশন, এই তিনটাকে এক্সপ্রেস করে। এবার তিনটে আঙুল পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই তো? মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এ এর সাথে 90 ডিগ্রি, এ এর সাথে 90 ডিগ্রি এন্ড এটা এটার সাথে 90 ডিগ্রি, তাই তো? মানে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, বা এটাকে তুমি বলতে পারো অর্থোগোনাল। ঠিক একইভাবে আমাদের যে ফ্রেম অফ রেফারেন্স থাকে, মেইনলি আমরা ফ্রেম অফ রেফারেন্স জানি অনেক রকমের হয়, তার মধ্যে একটা কার্টেসিয়ান, যেটা আমরা কার্টেসিয়ান নিয়ে আলোচনা করি। তো কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স যেটা থাকে সেটা তিন রকম হয়, একটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। এবার আমরা এখানে একটা 3 ডাইমেনশনাল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের খাতা, অ্যান্টি ক্লকওয়াইজ কেন বললাম? কারণ আমি এক্স ওয়াই আর জেড এর যে নামকরণটা করেছি সেটা কিন্তু কমপ্লিটলি অ্যান্টি ক্লকওয়াইজ ফর্মে আছে। এক্স ওয়াই জেড এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ফর্মে আছে। তো এরকম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের খাতা, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা একটা দক্ষিণমুখী বলা হয় যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা দক্ষিণমুখী নির্দেশ মাত্র বা দক্ষিণমুখী বা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ফ্রেম অফ রেফারেন্সের যে যে মেইন পয়েন্ট অরিজিন যেটা হচ্ছে ও, এবং তার তিনটা অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। এবার এই যে তোমাকে কিছুক্ষণ আগে আমি ইউনিট ভেক্টরের কথা বললাম, এবার এই ইউনিট ভেক্টর কিন্তু ইউনিট ভেক্টর কিন্তু স্বতন্ত্র একা কোনো ভেক্টর নয়। ইউনিট ভেক্টর একটা ফিক্সড একটা যে কোনো ইউনিট ভেক্টর থাকে, এবং আমরা মেইনলি ভেক্টর ভাবার উদ্দেশ্য হচ্ছে এই যে ভেক্টরের সাহায্যে সহজে আমরা যে কোনো জিনিসের কোন একটা পার্টিকেল কোন ডিরেকশন বরাবর যাচ্ছে বা কোন কোন ডিরেকশনে যাচ্ছে, সে কোনো লাইন বরাবর যাচ্ছে কিনা বা কোনো প্লেন বরাবর যাচ্ছে কিনা বা কোনো স্পেসে যাচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা খুব সহজে ভেক্টর দিয়ে বুঝতে পারি, এবং এটা সহজে বোঝায় ইউনিট ভেক্টরের সাহায্যে। ওকে, সো এটা, এবং যদি ভেক্টর জিনিসটা না থাকতো তাহলে মেকানিক্স করতে গেলে পরে প্রত্যেকটা মোমেন্টটাকে গ্রাফ প্লট করতে হতো, যে ওই ডিরেকশন বরাবর যাচ্ছে আমি এই ডিরেকশন। তো ভেক্টরটা আছে বলেই কিন্তু আমাদের প্রত্যেকটা মোমেন্টে গ্রাফ প্লট করতে হয় না, আমরা জাস্ট এক্সপ্রেশনটা দেখে ইজিলি বুঝে যেতে পারি যে কোনো একটা পার্টিকেল আদৌ সে কোনো প্লেনে আছে কিনা, প্লেন মিনস যখন 3 ডাইমেনশন 2 ডাইমেনশনাল যখন চলবে প্লেন, কিংবা কোনো স্পেসে আছে কিনা, 3 স্পেস মানে এই সব জায়গায় যখন চলবে স্পেস, আর কোনো লাইনে আছে কিনা, কোনো লাইন বরাবর চলছে কিনা, সেটা আমরা খুব সহজেই কিন্তু ভেক্টরের সাহায্যে মানে মোটা কথা ইউনিট ভেক্টরটা দেখে আমরা সহজেই বুঝতে পারি। এবার এই যে তিনটা অক্ষ বা তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস ইউনিট ভেক্টর তিন রকম। এক্স অ্যাক্সিস বরাবর যত ভেক্টর থাকে সমস্ত ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে জে ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো কে ক্যাপ। ওকে, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে তিনটে ইউনিট ভেক্টর, তারা কি তিনটে অ্যাক্সিস বরাবর আছে, এবং তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড দে আর অর্থোগোনাল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবং শুধু তাই নয়, এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে তিনটে ইউনিট ভেক্টর, এই তিনটে ইউনিট ভেক্টর কিন্তু অর্থোগোনাল হয়ে যাচ্ছে, অর্থোগোনাল হয়ে দাঁড়াচ্ছে। দ্যাটস ওয়াই এই ভেক্টরটিকে আমরা বলে থাকি অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা বেস ভেক্টর, কারণ এরাও আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরাও এক্স ওয়াই জেড এর মতো কিন্তু একটা অপরের পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা বলি অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা বেস ভেক্টর। ফাইন, নাও এবার আমি এখানে যেটা করব, এবার আমি এখানে আরেকটা 3 ডাইমেনশনাল প্লেন নিতে যাচ্ছি। 3 ডাইমেনশনাল প্লেন নিতে চলেছি, 3 ডাইমেনশনাল একটা প্লেন নিলাম। Obviously this is x, this is y, this is z, this is o. এবার এখানে কোন একটা পয়েন্ট আছে a, এবং এই a পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ax, ay, az, ax, ay, az. Suppose this point is p, not a. Suppose this point is p, not a. এবং o থেকে p is a vector. Let this vector be a vector. Let this vector be a vector. এই a ভেক্টরে তিনটে কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হচ্ছে, আমি ছোট করে বলি, কোন একটা ভেক্টরকে আমরা যদি ব্রেক করি, কোন একটা ভেক্টরকে আমরা ব্রেক করতে পারি, সেটাকে আমরা কোন একটা ভেক্টরকে আমরা 2 ডাইমেনশনাল ব্রেক করতে পারি, 3 ডাইমেনশনাল ব্রেক করতে পারি। এই কম্পোনেন্ট সম্বন্ধে বিষয়টা আমরা পরবর্তীতে ক্লিয়ার করব, আমার নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে, নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে ক্লিয়ার হবে।
কোয়াটা ভেক্টরকে আমরা যদি ব্রেক করি সেটা 2 ডাইমেনশনে ব্রেক করি বা 3 ডাইমেনশনে ভাগ করি না কেন 3 ডাইমেনশনে ব্রেক করি না কেন এটা একটা ব্রেকিং পার্ট এটা একটা ব্রেক হওয়ার যে অংশ এই ব্রেক হওয়া অংশকে বলা যায় ভেক্টর কম্পোনেন্ট তো এখানে যেহেতু 3 ডাইমেনশন এই ভেক্টর যেটা আছে এই ভেক্টরকে আমরা 3 ডাইমেনশনে ব্রেক করেছি x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর এবং z অ্যাক্সিস বরাবর তিনটে ডাইমেনশনে ব্রেক করেছি এবং ব্রেক করলে পরে আমরা যে কম্পোনেন্টগুলো পাই সেটা হলো ax ay az ax ay az যদিও একটা ভেক্টরকে আমরা যদি ব্রেক করি যদিও একটা ভেক্টরকে আমরা যদি ব্রেক করলে পরে যে কম্পোনেন্টগুলো পাই সেই কম্পোনেন্টগুলো ইটসেলফ একটা ভেক্টর হয় তো আমি একটু লিখি ভালো করে দ্যাট ইজ এই যে ভেক্টরটা এই ভেক্টর যদি ব্রেক করলে আমরা তিনটে কম্পোনেন্ট পাচ্ছি ax ভেক্টর ay ভেক্টর az ভেক্টর যদিও আমরা ভেক্টরকে যদি ব্রেক করি ভেক্টরকে ব্রেক করলে পরে আমরা কি পাই ভেক্টরকে ব্রেক করলে আমরা কম্পোনেন্টগুলো পাই বা বাকি বাংলা বলা উপাংশ সেই উপাংশগুলি ইটসেলফ ভেক্টর তারা প্রত্যেকই কিন্তু ভেক্টর থাকে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই উপাংশগুলি আমি কি নিচ্ছি সেই উপাংশগুলির আমি ম্যাগনিটিউড দিচ্ছি বা পরমাণ নিচ্ছি এবং সেই পরমাণগুলো এখানে দিলাম এখানে x y দ্যাট মিন্স স্কেলার দে আর স্কেলার এই বিষয়ে কোনো ডাউট নেই সেই পরমাণ সেই ম্যাগনিটিউড সেই উপাংশগুলি আমরা কি নিচ্ছি পরমাণ নিচ্ছি x y তাহলে একটা ভেক্টরকে ব্রেক করলে যদি আমরা উপাংশ পাই তাহলে আমরা উল্টো করে বা কম্পোনেন্ট পাই তার মানে উল্টো করে এটাও বলতে পারি যে কম্পোনেন্টগুলোকে যোগ করলে বা অ্যাড করলে আমি যেটা পাবো সেটা ভেক্টর তার জন্য সেই কনসেপ্টের বেসিসে আমি লিখলাম a vector equals to ax vector plus ay vector plus z vector নাও সি তাহলে এই ভেক্টর তিনটে কম্পোনেন্ট একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর একটা x অ্যাক্সিস বরাবর পাচ্ছি দ্যাট ইজ ax ভেক্টর একটা y অ্যাক্সিস বরাবর পাচ্ছি দ্যাট ইজ ay ভেক্টর একটা পাচ্ছি z অ্যাক্সিস বরাবর দ্যাট ইজ az ভেক্টর এবার আমি তোমাদের ইউনিট ভেক্টরে একটা জিনিস বললাম সেটা হচ্ছে n ক্যাপ মানে হলো a vector by mod a তাই তো সো a vector মানে what mod a n cap mod a vector mod a কে নিয়েও লিখতে পারো এবার আমরা যদি x অ্যাক্সিস বরাবর আসি x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর সেটা হচ্ছে i cap y অ্যাক্সিস বরাবর j cap z অ্যাক্সিস বরাবর k cap এবং x অ্যাক্সিস বরাবর এই a ভেক্টরের তিনটে কম্পোনেন্ট ax ভেক্টর ay ভেক্টর az ভেক্টর একটু ভালো করে খেয়াল করো আমরা যদি এই প্যাটার্নটা অবলম্বন করি এই প্যাটার্নটা অবলম্বন করলে পরে a ভেক্টর ইকুয়ালস টু এই x ভেক্টর ইকুয়ালস টু যদি স্টেপ বাই স্টেপ এই x ভেক্টর ইকুয়ালস টু মানে এই ফর্ম অবলম্বন করলে পরে যেখানে a ভেক্টর ইকুয়াল টু mod n ক্যাপ লাগা x ভেক্টরটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর এবং x অ্যাক্সিস বরাবর এর কম্পোনেন্ট যেটা স্কেলার কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ax এই বিষয়টাকে ax ইনটু i ক্যাপ লেখা যেতেই পারে অ্যাকর্ডিং টু দিস রুল এখানে a ভেক্টরটা x ভেক্টরটা a ভেক্টর রোল প্লে করছে mod এর রোল প্লে করছে a ইজ আ স্কেলার কম্পোনেন্ট স্কেলার পার্ট অবভিয়াসলি ম্যাগনিটিউড পার্ট আর n ক্যাপের রোলটা প্লে করছে হচ্ছে i ক্যাপ পরিষ্কার সিমিলারলি ay ভেক্টর ইকুয়ালস টু বলা যায় ay ইনটু z ক্যাপ সিমিলারলি az ভেক্টর ইকুয়ালস টু বলা যায় az ইনটু k ক্যাপ তাহলে যদি গোটা বিষয়গুলো বসাই এখানে what do we get ax i cap plus ay z cap plus az k cap plus az k cap তাই তো সো এই গোটা বিষয়টাকে আমরা কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম আর এই a ভেক্টর মানে x i cap মানে x ay az they are scalar তো ax ay az এটা স্কেলার কোয়ান্টিটি অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি কারণ ম্যাগনিটিউড কারণ কার ম্যাগনিটিউড এটা হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলো x as ভেক্টর y ভেক্টর এই তিনটে কম্পোনেন্টের ম্যাগনিটিউড হচ্ছে সো দে আর অবভিয়াসলি স্কেলার এন্ড i cap j cap and k cap they are base vector they are what they are base vector তাহলে এইভাবে আমি গোটা একটা ভেক্টরকে একটা ফর্ম করতে পারলাম তাহলে এই a ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড কিংবা মড ফর্ম দিই সেই মড ফর্মটা কি হয় মড ফর্মটা যেটা হয় উল্টো বার নিতে হয় উল্টো বার নেওয়া হয় এবার শুধুমাত্র এই যে কোয়ান্টিটি গুলো এই যে মানে কোএফিশিয়েন্ট গুলো যেগুলো আছে i cap j cap k cap এর যে কোএফিশিয়েন্ট গুলো দেখতে পাচ্ছ x ay az এই কোএফিশিয়েন্ট গুলোকে স্কয়ার করে লিখতে হয় তাহলে x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড সো এটা হচ্ছে ভেক্টর তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম আর এটা হচ্ছে কি ফর্ম এটা হচ্ছে অনলি ম্যাগনিটিউড ফর্ম এটা হচ্ছে অনলি ম্যাগনিটিউড তাহলে এই ভেক্টরের যদি আমরা ইউনিট ভেক্টর বার করি ইট ইজ n cap that should be obviously a vector y
model, that is ax I cap plus ay j cap plus az k cap by root over ax square plus ay square plus mx square। এবার দেখো তোমার পুরোপুরি খুব ভালোভাবে তাহলে কিন্তু ইউনিট ভেক্টরের সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কেন ব্যাপারটা হলো। তাহলে এই n cap এটা হচ্ছে এই যে সার্টেন ভেক্টরটা, এই সার্টেন এই গোটা যে ভেক্টরটা, গোটা এই যে ভেক্টরটা, এই গোটা এই ভেক্টরের কিন্তু যে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরটাই হচ্ছে আমার n cap। So this is our orthogonal unit vector or phase vector. Okay, for example, suppose আমি একটা ভেক্টর নিলাম a vector two I cap plus 3j cap plus 5j cap। দেখো খেয়াল করো, মিলিয়ে দেখো, ax এর রোটা ব্রেক করছে 2, ay এর রোটা ব্রেক করছে 3 আর az এর রোটা ব্রেক করছে 5। এবং তোমাকে এটা বলেছিলাম x ay z দেয়ার স্কেলার, এবং সত্যি তাই 2 3 5 দেয়ার স্কেলার। আমি ভুল কিছু লিখিনি, this vector obviously। তো এখান থেকে আমরা মডেল বার করি, then what will be model? So model equals to root over of 2 square, এই নিয়ম অনুযায়ী করছি, x square plus 3 square plus 5 square, that means root 4 plus 9 plus 25, that is root 38, that is root 38। So n cap, that will be what? ax I cap মানে 2i cap plus 3j cap plus 5k cap by root 30। This is the value of n cap, but this is the value of unit vector। তো এইভাবে আমরা অর্থোগোনাল ইউনিট ভেক্টর বা বেস ভেক্টর আমরা বার করতে পারি, খুব ইজি কিছু নেই এখানে। ওকে, নেক্সট থিং এন্ড লাস্ট থিং যেটা একটুখানি বলি, অল্প একটুখানি সেটা আমি পরের দিন সম্ভব আগামীকালকে আমি এটা সম্পর্কে শুরু করবো। দিস ইজ addition of vector। Addition of vector, not a vector, addition of vectors। অনেকগুলি ভেক্টরকে বা এক একাধিক ভেক্টরকে যে অ্যাড করা হয়, এই অ্যাড করার যে প্রসিডিউর, সেটাকে অ্যাড করাটাকে বলে অ্যাডিশন, তোমরা জানো। এবার এই ভেক্টর যে অ্যাডিশন হয়, ভেক্টর অ্যাডিশনের তিনটে ফর্মুলা আছে, সেই তিনটে ফর্মুলা কি একটু বলি। ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ল, সেকেন্ড ইজ parallelogram law, and the third one is polygon law, এই তিনটে লয়ের উপর বেস করে হয় অ্যাডিশন হবে ভেক্টর বা ভেক্টর অ্যাডিশন। এই কোটাটাই হয় এই তিনটে ল, ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল এন্ড পলিগন ল, এই তিনটে লয়ের উপর ভেক্টর করে আমরা ভেক্টরের অ্যাডিশনটা মেইনলি পেয়ে থাকি। এবার যে কোনো জিনিসকে নরমালি আমরা অ্যাড করলে পরে যেটা পাই, একটা ভ্যালু পাই, ধরো 5 আর 2 কে অ্যাড করলে পরে 7 পাচ্ছি, তাহলে 7টা কি 7 যোগফল বা একটা ফল পাই বা একটা রেজাল্ট পাই। তাহলে এই যে ভেক্টর, দুটো ভেক্টর বা তিনটে ভেক্টর, যতগুলো ভেক্টর হোক না কেন, তাদেরকে অ্যাড করার পরে আমরা যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর। সেই রেজাল্টটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর, তাই তো? সেই রেজাল্টকে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে অনেকগুলি ভেক্টরকে অ্যাড করলে পরে আমরা যে রেজাল্টটা পাই,
সেই রেজাল্টটাকে আমরা বলে থাকি রেজাল্ট্যান্ট ভেক্টর, বা বাংলায় একে আমরা বলি লব্ধি ভেক্টর, বা বাংলায় এটাকে বলে থাকি লব্ধি ভেক্টর। তাহলে ভেক্টর যোগ বা ভেক্টর অ্যাডিশনের তিনটে ফর্মুলা বা তিনটে সূত্র, একটা হলো ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার ল, একটা প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিক সূত্র। তাই তো সমান্তরিক সূত্র বলে দিচ্ছি আমি নামটা, ট্রায়াঙ্গুলার ল বা ত্রিভুজ সূত্র, প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিক সূত্র, আর পলিগন ল বা বহুভুজ সূত্র। এই তিনটে সূত্রকে বেস করে আমরা ভেক্টরের যে অ্যাডিশন বা ভেক্টরের যে যোগ, সেই ভেক্টরের যোগটা করে থাকি। এবং এক একাধিক ভেক্টরকে যোগ করার পরে আমরা যে ফলটা পাই, যে ফলাফলটা পাই, সেই ফলাফলটাকে বলা হয়ে থাকে রেজাল্ট্যান্ট ভেক্টর, বা বলা হয়ে থাকে বাংলায় বলে একে লব্ধি ভেক্টর। তো এটা সম্বন্ধে আমরা আমাদের আলোচনাটা হবে নেক্সট দিন, আগামী দিন আলোচনা হবে। ওকে, এবার কথা প্রসঙ্গে একটা জিনিস বলি, সেটা হলো আমাদের এই যে গোটা ফিজিক্স ক্লাস 11-12 গোটা 11 বা 11 গোটা 11 যে ফিজিক্সটা আমরা পড়বো, এই গোটা 11 ফিজিক্স পড়তে গেলে পরে আমাদের একটা জিনিসের খুব দরকার আছে, সে ম্যাথমেটিক্স অঙ্কে বা ম্যাথমেটিক্সের একটা জিনিসের খুব দরকার আমাদের পড়বে, সেটা হলো ক্যালকুলাস। যে ক্যালকুলাসের সম্বন্ধে আমি একটু বলতে চাই। ক্যালকুলাস সম্পর্কে যেমন গোটা ভেক্টর ছাড়া যেমন ফিজিক্স পড়াটা অসম্ভব ব্যাপার, ভেক্টর ছাড়া ফিজিক্স পড়াটা অসম্ভব ব্যাপার, তেমনই ম্যাথমেটিক্সের ক্যালকুলাস ছাড়াও আমাদের ফিজিক্সটা পড়াটা টু টাফ, খুব ইম্পসিবল ব্যাপার। তো সাধারণত যেটা হয় আমাদের ক্যালকুলাসে আমরা ছোটবেলা থেকে আজ অব্দি অঙ্কে যা যা জিনিসপত্র করে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11-12 সেই অঙ্কে অনেক জিনিসপত্র চেঞ্জ হয়ে গিয়েছে। সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে আমরা ছোটবেলাতে করতাম পাটিগণিত বা অ্যারিথমেটিক, সেটা আমরা 11-12 ম্যাথমেটিক্সের জিনিসটা একেবারেই নেই। এছাড়া ছিল জিওমেট্রি, যে জিওমেট্রির মধ্যে আমরা কিছু থিওরেম করতাম, কিছু ছবি আঁকা থাকতো, মেনসুরেশন থাকতো, যেটাকে পরিমিতি বলা হয় বাংলায়। সেই সমস্ত জিনিসপত্র কিছুই নেই। এই সমস্ত জিনিসপত্র বদলে একটা যে নতুন জিনিস এসে দ্যাট ইজ কোঅর্ডিনেট জিওমেট্রি, নতুন বলবো না কারণ এই ব্যাপারটা সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, বা যারা সিএসসি আইসিএসসি বোর্ড তারা করেছো, তোমরা জানো। কিন্তু বিশদভাবে যেটা আছে তোমাদের ক্লাস 11 সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা একটা বড় পার্ট ধরে আছে, তারপরে হচ্ছে ট্রিগোনোমেট্রি, এবং ট্রিগোনোমেট্রিটা 11-এই লাস্ট, কারণ 12-এর ট্রিগোনোমেট্রি থাকে না। আর আমাদের সময় ছিল আমি জানি না এখন 12-এর ট্রিগোনোমেট্রি আছে নাকি বা ভাগ করে দিয়েছে কিনা জানি না। তারপরে অ্যারিথমেটিক, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বড় জায়গা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ক্যালকুলাস। ক্লাস 11-এ তোমাদের ক্যালকুলাসে মোট 2টো চ্যাপ্টার আছে, মোটের উপরে 2 থেকে 3টে, 2.5 চ্যাপ্টার বলতে পারো মোটের উপরে আছে। বাকি 2.5 চ্যাপ্টার বা বাকি 3.5 চ্যাপ্টার আছে হলো পুরোটাই ক্লাস 12-এ। কিন্তু ক্লাস 11-এ ফিজিক্স পড়তে গেলে পরে সেই ক্যালকুলাসের 11-12 সবকটা জিনিসই আমার জানতে হবে। 11-12 সবকটা জিনিস যদি না জানি তাহলে আমি ক্যালকুলাসটা করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি আজকে ক্যালকুলাসের কি কি চ্যাপ্টার তোমাদের থাকবে, কি কি চ্যাপ্টার তোমাদের আছে ক্যালকুলাসের উপরে বেস করে, সেই চ্যাপ্টারগুলো সম্বন্ধে আমি তোমাদের লিখে দিই, যে চ্যাপ্টারগুলো আমাদের হচ্ছে মেইনলি কাজে লাগবে ক্যালকুলাস পড়তে গেলে পরে বা ফিজিক্স পড়তে গেলে। এই 5টা চ্যাপ্টার আমাদের শেখা খুব দরকার। এই 5টা যদি আমরা ঠিক মতো না শিখি তাহলে পরে আমাদের গোটা ফিজিক্স পড়াটা বৃথা হয়ে যাবে। স্পেশালি মেকানিক্সের প্রবলেম হবে, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়তে প্রবলেম হবে, থার্মোডাইনামিক্স, মোশন অফ এ গ্যাস মলিকিউল, এগুলো পড়তে খুব প্রবলেম হবে। অ্যান্ড আরো সবচেয়ে বেশি যেটা প্রবলেম হবে, সবচেয়ে বেশি মেকানিক্স একটা প্রবলেম হবেই, তার পাশাপাশি যেটা আরো বেশি প্রবলেম হবে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা পড়তে গেলে, যেখানে প্রতি পড়তে কাজে যায়। আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে, এইটা না পড়লে পরে হবে না। তো কাজেই ক্যালকুলাসটা আমি শিখাবো। ক্যালকুলাসটা আমি কি যেটা করবো, আমি আমার প্রত্যেক ভিডিও শেষে আমি ভেক্টর পর ভেক্টরের সাথে আমি ক্যালকুলাস রেডি করে আমি তোমাদের শেখাবো অল্প করে। তো সেটা তোমাদের একটু দেখতে হবে ভালো। তো আজকে আমি বলে দিচ্ছি মেইনলি আমাদের যে 5টা চ্যাপ্টার করতে হবে, সেই 5টা চ্যাপ্টার কি। আগামী ভিডিও থেকে আমি প্রত্যেক দিন একটা করে আমাদের এই যে জিনিসটা, যে জিনিস টপিকটা চলছে তার সাথে করে একটু করে এটা হবে। ওকে, আমি মাঝখানে যে আমার পড়ানো শুরু করেছিলাম তাতে আমার কিছু চ্যাপ্টার ক্যালকুলাসের উপর অনেকগুলো হয়ে গেছিলো, 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিলো, আর 2টো চ্যাপ্টার বাকি ছিল। তারপর আমি তাহলে করছি, প্রথম থেকে একটু করছি আমি, তাহলে পরে যাদের হয়ে গেছে তাদের রিভিশন হয়ে যাবে।
আর পাশাপাশি যারা নতুন তারা নতুন করে শিখতে হবে। তো আমি বলেছি কি কি ক্যালকুলাসের মধ্যে আমাদের কি কি করতে হবে এইগুলোই দেখো। তো ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের মধ্যে আমাদের এই টপিকগুলো শিখতে হবে। সেই টপিকগুলো হলো এই যে নাম্বার 1 ফাংশন। নাম্বার 1 চ্যাপ্টারটা সেটা ফাংশন, কয়েক মিনিটের চ্যাপ্টার, বেশি সময় লাগবে না আমাদের। বাইকে বাংলায় বলা হয় অপেক্ষক। ফাংশন বাংলায় বলা অপেক্ষক। নাম্বার 2 লিমিট, বা যাকে আমরা বাংলায় বলে থাকি সীমা। নাম্বার 3 ডিফারেন্সিয়েশন। নাম্বার 3 ডিফারেন্সিয়েশন, বা যাকে আমরা বাংলায় বলে থাকি অবকলন। নাম্বার 4 ইন্টিগ্রেশন, যাকে আমরা বাংলায় বলে থাকি সমাকলন। and number 5 differential calculus. number 5 differential equation calculus, তাদেরকে আমরা বাংলায় বলে থাকি অবকল সমীকরণ। যারা বাংলায় বলে থাকি অবকল সমীকরণ। তাহলে কি কি করতে হচ্ছে? ফাংশন অপেক্ষক, লিমিট বা সীমা, ডিফারেন্সিয়েশন অবকলন, ইন্টিগ্রেশন বা সমাকলন, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবকলন সমীকরণ। তো এই কটা চ্যাপ্টার আমাদের শিখতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা চ্যাপ্টার থাকে সেই অ্যাপ্লিকেশন ক্যালকুলাস। সেই অ্যাপ্লিকেশন ক্যালকুলাসটা তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, সেটা ফিজিক্সে দরকার নেই। এবার কিভাবে আমি অঙ্কগুলো করাবো তোমরা একটু ভালো করে দেখে নাও, খাতা পেজ লিখে নিতে পারো। এবার কিভাবে আমি করাবো তার প্রসিডিউর তোমাকে বলে দিই। আমি যেটা করবো সেটা হলো যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি সেই চ্যাপ্টার শুরুর আগেও করতে পারি কিংবা সেই চ্যাপ্টার শেষের পরেও করতে পারি, সেটা ডিপেন্ড করবে কিরকম করি। আমি একটা চ্যাপ্টারের উপর আমি কি করবো আলোচনা করবো। ধরো নেক্সট দিন আমি এটা করাবো, নেক্সট দিন আমরা বুঝতেই পারছো ভেক্টর এডিশন করাবো। তো ভেক্টর এডিশন করানোর শুরুর আগেও আমি ফাংশন সম্বন্ধে আলোচনা করতে পারি, বা ভেক্টর এডিশন শেখানোর পরেও আমি ফাংশন সম্বন্ধে আলোচনা করতে পারি। এভাবে করতে 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 আমরা কি করবো, আমরা ফাংশন, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন লিমিটটা বেসিক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বডি। আর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ভালো করে শেখার পরেই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে শিখব। এবার বল এই 3 নম্বর আর 4 নম্বর এই যে চ্যাপ্টার দুটো, এই চ্যাপ্টার দুটো গোটাটাই ফর্মুলা ওরিয়েন্টেড চ্যাপ্টার। 3 নম্বর বা 4 নম্বর চ্যাপ্টার দুটো গোটাটাই ফর্মুলা ওরিয়েন্টেড চ্যাপ্টার এবং কিছু টেকনিক আছে এখানে। এবার ক্যালকুলাসের অঙ্কগুলো একটু আজব টাইপের। আজব এই অর্থে বলতে যাচ্ছি, ক্যালকুলাসের অঙ্কটা পুরোপুরি ফর্মুলা ওরিয়েন্টেড হয়। আর ক্যালকুলাস এমন একটা জিনিস, তুমি একে যত ডিপে বোঝে, তো ডিপে ঢুকে বোঝার চেষ্টা করবে, ও তোমাকে তত কনফিউজ করে দেবে। তো আগে বলে রাখছি, আমি অতটা ডিপলি জিনিসটাকে বোঝাবো না। তোমাকে ডিপলি যেটা বোঝাবেন সেটা তোমাদের ম্যাথ টিচার বা গণিত টিচার বোঝাবেন। আমরা শুধুমাত্র ফিজিক্স শেখার স্বার্থে, শুধুমাত্র ফিজিক্স পড়ার জন্য আমরা কি করবো, আমরা কিছু ফর্মুলা সম্বন্ধে জানবো এবং স্পেশালি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফর্মুলা সম্বন্ধে জানবো এবং তার পাশাপাশি তার উপর বেস করে সম্পর্ক করবো, যাতে এমনভাবে শিখতে হবে যেটাকে আমরা ফিজিক্সে অ্যাপ্লাই করতে পারি। কারণ এর পরের যে চ্যাপ্টারটা আমি শুরু করবো, 1 ডাইমেনশনাল মোশন বা প্লে, সেই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা গোটাটাই, তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো গোটাটাই, কিন্তু আমরা 9th স্ট্যান্ডার্ডে কিন্তু সেই চ্যাপ্টারটাকে পড়বো না। আমরা এই চ্যাপ্টারটাকে পড়বো গোটাটাই এই 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 মানে ক্যালকুলাস, ওর মধ্যে ক্যালকুলাস মার্চ করে দিয়ে পুরো 11th স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা চ্যাপ্টারটাকে পড়াশোনা করবো। কারণ 9th স্ট্যান্ডার্ডে পড়াশোনা ওটা করে কোনো লাভ নেই ওটাকে, কারণ 9 ওটা অলরেডি করে এসেছো। ওই গ্রাফ ছাপ যাবি এস ইকুয়াল টু বি ইউটি হাফ স্কোয়ার গ্রাফ ছাপ তোমরা করে এসেছো। তো ওই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করা লাভ করতে হবে, পুরোপুরি 11th স্ট্যান্ডার্ড আমাদের পড়তে হবে। তো সেক্ষেত্রে সেটা শুরু করার আগে আমাকে মোটামুটি ভেক্টর চলাকালীন অবস্থায় ইন্টিগ্রেশন পর্যন্ত দৌড় মারতে হবে, ঠিক আছে? তো কাজের প্রতিদিন এবং ফাংশন লিমিট একদিনে শেষ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করতে 2 দিন লাগবে, ইন্টিগ্রেশন 2 দিন বা 3 দিন লাগবে, ডিফারেন্সিয়েশন নট 2 দিন বা 2 দিন বা 3 দিন লাগতে পারে, ইন্টিগ্রেশন 1 দিন বা 2 দিন, তার বেশি লাগবে। এবার অঙ্কগুলো পড়ানোর সময় আমি তোমাদের যে অঙ্ক করাবো, অঙ্ক করানোর পাশাপাশি কিছু হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কগুলোকে তোমরা কিন্তু তোমাদের কিন্তু বাড়িতে করতে হবে এবং করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ছবি করে পাঠিয়ে দেবে। এবং এই অঙ্কগুলো যত চর্চা হবে, যত ভালো করে চর্চা হবে, পরবর্তী ফিজিক্স করতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না।
এবং যে ফর্মুলাগুলো দেওয়া হবে এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের, সেই ফর্মুলাগুলোকে খাতায় লিখে রাখতে হবে আমি লেখার সাথে সাথে, এবং খাতায় লিখে নিয়ে সেটাকে কিন্তু তোমার যে বাড়ির যদি কোনো পুরোনো ক্যালেন্ডার থাকে তো সেই ক্যালেন্ডারের পেছনে লিখে টাঙিয়ে রাখতে হবে। এবং এগুলো ফর্মুলা তার একদিনে মুখস্থ হয় না, ডেইলি তোমাকে দেখে ব্যাপারটাকে আয়ত্ত আনবে। প্রথম তুমি অঙ্ক করবে তখন তুমি ফর্মুলা দেখে অঙ্ক করো, কোনো ব্যাপার না, কিন্তু ধীরে ধীরে তোমাকে প্রতিদিন দেখতে হবে, এবং দেখতে তোমাকে গোটা ফর্মুলাটাকে কিন্তু নিজের মধ্যে আয়ত্ত করে আনবে। তো এই হচ্ছে করার টেকনিক। আমি যখন ফর্মুলাগুলো লিখে দেবো, আমি লেখানোর পরে আমি প্রসিডিওর বলে দিব, সেই বিষয়ে কোনো চিন্তা নেই। তো আপাতত আজকে যে চ্যাপ্টারটা পড়া হলো ভেক্টর, একেবারে বেসিক পার্ট বললাম, খুবই বেসিক পার্ট। পরের দিন থেকে ভেক্টরের আসল পার্টটা শুরু হবে, ট্রায়াঙ্গুলার ল, যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আমি পাশাপাশি দুটো ল্যাঙ্গুয়েজ বলবো, যেহেতু আমি বলাটা কমন ল্যাঙ্গুয়েজ, বাংলাটা সবাই বোঝে, বাট টার্মগুলো যেগুলো সেই টার্মগুলো আমি ইংলিশে উচ্চারণ করে বলবো, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। তো আই হোপ দ্যাট তোমরা চ্যাপ্টারটা যেটা পড়ালাম সেটা ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে চ্যাপ্টারটা। ওকে, স্টে হ্যাপি, গুড বাই।